আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। এটা একটু সবাই কমেন্ট করে জানাও আর কি। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি সবাই একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ডটা এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি। সো আজকে হচ্ছে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের মেইনলি ক্লাস নিব আর কি। সো সবাই আর কি একটু যারা যুক্ত হয়েছে লাইভে সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিও। ওকে, আমরা একটু সবার যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর সবাই হচ্ছে যেহেতু তোমাদের মনে করো ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম হচ্ছে পরশুদিন, তো আজকের দিনটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে নেক্সট দিন তোমাদের রিটেন পার্টও শেষ করতে হবে, আবার গ্রামার পার্টও আছে আর কি। তো আজকে কিন্তু আমরা গ্রামার পার্টের অনেক কিছু কিন্তু আলোচনা করা হবে। বলা যায় যে তোমাদের গ্রামার পার্ট আজকে ক্লাসটা করলে গ্রামার পার্টও 50% শেষ হয়ে যাবে এবং রিটেন পার্টও কিন্তু 50% শেষ হয়ে যাবে আর কি। এবং নেক্সট দিন তোমাদের পুরোটাই শেষ হয়ে যাবে। সো ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই জন্য তুমি তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দিবে এবং তাদের সাথে একটু শেয়ার করে দিবে এবং সবাই চেষ্টা করবে ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করার জন্য আর কি। ওকে, আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য, আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, তারপর তোমাদের কেমন এক্সাম হলো, ইংলিশ ফার্স্ট পার্ট এক্সাম, এটাও একটু আমাদেরকে কমেন্ট করে জানাবা যে ইংলিশ ফার্স্ট পার্ট এক্সামটা কেমন হয়েছে তোমাদের, এবং কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা, 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে শুরু করে দিব। Okay, দেখি তোমাদের কমেন্ট গুলা। ভাইয়া ইংরেজি দুইটা পড়তে একসাথে 66 পেলে পাস কি না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মেবি 80+ থাকবে। ভাইয়া ইংরেজি দুই পত্রে একসাথে পাস কি না, ইংরেজি দুই পত্রে একসাথে পাস কিনা? তোমার হচ্ছে একসাথে 60-এ পাস কিনা এটা জানতে চাওয়া হয়েছে আর কি। ওকে, সো যেহেতু দুইটা মিলে A+ যেহেতু নির্ধারিত হয় আর কি, তো স্বাভাবিকভাবে দুইটা মিলেই আসলে পাস হওয়া উচিত। এখন এই বিষয়টা আসলে ক্লিয়ার না। খুব সম্ভবত আর কি দুইটা মিলেই পাস হওয়া উচিত আর কি, যেহেতু তোমার দেখা গেছে যে দুইটা মিলেই যেহেতু A+ আসে 160-এ। যদি বিষয়টা আমার জানা নাই, তারপর আমি জেনে তোমাকে জানানোর চেষ্টা করবো। তুমি অ্যাডমিশনের পেজে নক দিও, ইনশাল্লাহ জেনে বিষয়টা আরো ক্লিয়ারলি তোমাকে জানাতে পারবো আর কি। ওকে, আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও। আমরা 30 সেকেন্ড অপেক্ষা করবো বলছি, 30 সেকেন্ড পর ইনশাল্লাহ শুরু করে দিব আর কি। ওকে, 30 সেকেন্ড। ওকে, গুনে গুনে 30 সেকেন্ড আমি একটু শেয়ার করে দিচ্ছি, এই জন্য একটু টাইম নিচ্ছি, তোমরা একটু সবাই শেয়ার করে দিও। হ্যাঁ, টপিক কি কি স্যার আজকে হচ্ছে? ভাই, ফ্রি ফায়ার খেলার উপকরণ কি? ফ্রি ফায়ার খেলার উপকরণ এটা তো তোমার ভালো জানার কথা। আচ্ছা, সো আজকে টপিক হচ্ছে আমরা যেটা সলভ করবো আর কি মেইনলি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করো তোমাদের গ্রামাটিক্যালের জন্য যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, তোমাদেরকে আমি বলি টপিকগুলো কি কি। সেটা হচ্ছে প্রিপজিশন আজকে শেষ করব, ভার্ব শেষ করা হবে, প্লাস ন্যারেশন প্লাস কানেক্টরস, এবং তোমাদেরকে আজকে ফর্মাল লেটার কি কি আছে সেগুলোও ইনশাল্লাহ সাজেশন দিয়ে দেওয়া হবে আর কি। ওকে, আচ্ছা, সো মোটামুটি সবাই জয়েন করে গেছো যাদের জয়েন হওয়ার কথা ছিল। ওকে, আচ্ছা, একটু ভালো আসতেছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। ওকে,
আচ্ছা, সো দেখো তোমাদের হচ্ছে যেহেতু অনেকেরই ইংলিশ দেখলাম যে ফার্স্ট পার্ট এক্সামটা অনেকেরই খারাপ হয়েছে আর কি। সো এই জন্য আর কি আমাদের কিন্তু তোমাদের জন্য এই দেখো এটা হচ্ছে রুটিন, তোমাদের কিভাবে কি শেষ করা হবে না হবে আমি তোমাদেরকে রুটিনটা দেখাই। যেমন আজকে হচ্ছে 1 জুলাই, আজকে হচ্ছে তোমাদের কি কি শেষ করা হবে, প্রিপোজিশন শেষ করা হবে, তারপরে হচ্ছে ভার্ব শেষ করা হবে, প্রিপোজিশন শেষ করা হবে, ভার্ব শেষ করা, আমি একটু সবুজ করে এটা ইউজ করি তাহলে বেটার হবে। দেখো প্রিপোজিশন ইউজ করা আজকে শেষ করা হবে, ভার্ব শেষ করা হবে, ন্যারেশন, কানেক্টরস এবং প্যারাগ্রাফ যেটা আছে, বা প্যারাগ্রাফটা না, প্যারাগ্রাফটা পরের দিন শেষ করা হবে। আজকে মিলে এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিক আজকে তোমাদের কিন্তু কমপ্লিট করানো হবে। এবং নেক্সট দিন মানে আগামীকালকে 2 জুলাই বিকাল 4টার সময় আর কি, বিকালবেলা কিন্তু তোমাদের ফ্রেজ, কম্পিটিং সেন্টেন্স এবং মডিফায়ার, পাঞ্চুয়েশন, ইমেল এবং ফর্মালিটা শেষ করা হবে। মানে তোমাকে কিন্তু এখানেই কিন্তু 50 মার্কস এবং এখানেও 50 মার্কস, টোটাল 100 মার্কস কিন্তু তোমাকে এখানে কভার করে দেওয়া হচ্ছে। পাশাপাশি দেখো তোমাকে কালকে আবার এই যে তোমার 50-50 করে আলাদাভাবে যে 100 মার্কের শেষ করা হলো, এরপরে কিন্তু পুরোটাই কিন্তু 100 মার্কস কিন্তু একবারে শেষ করে দেওয়া হচ্ছে ফাইনাল শট, যেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। যেখানে আর কি তুমি ক্লাস শেষে যদি একবার দেখে যাও আর কি, এখান থেকে দেখবা যে তোমার মানে পুরাপুরি একটা রিভিশন হয়ে গেছে আর কি। ওকে, তোমাকে নিজে নিজে রিভিশন করতে গেলে যে টাইমটা লাগতো সেটা কিন্তু আমরা কিন্তু তোমাকে খুব সহজে কিন্তু করে দিচ্ছি আর কি। ওকে, সো এটা হবে আগামীকাল। এই হচ্ছে তোমাদের জন্য একটা রুটিন। এই রুটিনটা কেন পাবলিশ করছি, মেইনলি হচ্ছে আজকে অনেকের ইংলিশ ফার্স্ট পার্ট এক্সাম খারাপ হয়েছে। সো তোমাদেরকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে দেখো আমার ক্ষেত্রে যদি বলি, যে আমাদের মনে করো যখন এসএসসি হয়েছিল এক্সাম, তো তখন ইংলিশ ফার্স্ট পার্টে সবাই আর কি দেখা গেছে অনেক ভালো এক্সাম দিছে, বাট ইংলিশ ফার্স্ট পার্টে কিন্তু রিটেন অনেক বেশি থাকে। এখন রিটেন যদি এমন একজন স্যারের কাছে পড়ে যে আসলে মার্কস দিতে চায় না, বা দেখা গেল অনেক কম কম মার্কস দেয়, ঠিক আছে, সো সেক্ষেত্রে দেখা যায় যে ইংলিশ ফার্স্ট পার্টে কিন্তু তুমি যতই ভালো এক্সাম দাও না কেন, রিটেনে অনেক সময় দেখা যায় যে হাতের লেখার উপর মার্কস দেয়, বা অনেক খাতা দেখা লাগে, বা অন্যান্য মানুষজনদের দিয়ে দেখায়। সো ইংলিশ ফার্স্ট পার্ট কিন্তু অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে ভাগ্যের উপর, অনেকটা ডিপেন্ড করে তুমি যতই ভালো এক্সাম দাও না কেন। এই জন্য তোমাকে যদি ইংলিশে এ প্লাসটা পেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সেকেন্ড পার্ট এক্সামটা ভালো মতো দিতে হবে। কারণ সেকেন্ড পার্টে কিন্তু গ্রামাটিক্যাল এখানে কিন্তু পুরো পিওর মার্কস, তুমি ফর্মাল লেটার লিখবা এখানেও কিন্তু পুরো পিওর মার্কস, বা ইমেইল লিখলে এটাও কিন্তু পিওর মার্কস আর কি। ওকে, তো এখানে কিন্তু পিওর মার্কসের জায়গাটা অনেক বেশি থাকে। তো তোমাকে যদি এ প্লাস তুলতে হয়, এবং ইংলিশ ফার্স্ট পার্ট এক্সাম তোমার ভালো হোক বা খারাপ হোক যাই হোক না কেন, সেকেন্ড পার্টে ভালো করতে পারলে তোমার ইংলিশে কিন্তু এ প্লাস চলে আসবে। এবং এই ইংলিশে প্লাস তুমি যারা তোমার যারা সায়েন্সের আসো সব ক্ষেত্রেই লাগবে, দেখবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে ইংলিশে মাস্ট এ প্লাস চাই, এবং অন্যান্য অনেক জায়গায় কিন্তু ইংলিশে এ প্লাসটা চাই আর কি। সো ইংলিশে এ প্লাসটা পেতে গেলে তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারে অনেক ভালো একটা মার্কস কিন্তু ক্যারি করতে হবে। সো তোমাদের যে পরামর্শটা থাকবে, তোমরা ভালো মতো আজকে ক্লাসটা করো, এবং আজকে ক্লাসটা আমি নিব না, আমি জাস্ট তোমাদের একটা ইন্ট্রো দিয়ে দিলাম। এবং ক্লাস নেবে হচ্ছে আমি ডেকে নিচ্ছি আর কি তানভীর। তানভীর হচ্ছে মেইনলি ক্লাসটা নিবে। তানভীর আজকে তোমাদের এই যে টপিকটা আছে প্রিপজিশন, ভার্ব, ন্যারেশন, কানেক্টরস, প্যারাগ্রাফ, ইনশাআল্লাহ এই সবগুলা টপিক আজকে তোমাদেরকে দেখাবে। সো তানভীর কন্টিনিউ করবে আর কি। সো তানভীর আসো। সো তোমরা ইনশাআল্লাহ সাপোর্ট করবা এবং লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা, যাতে আমরা পরবর্তী তোমাদের জন্য আরো লাইভ ক্লাস আনতে পারি। এবং সামনে তোমাদের আইসিটি এক্সাম আছে, সো আইসিটি ইনশাআল্লাহ এমন ভাবে কভার করে দিব যাতে আইসিটি তোমাদের কোনো সমস্যা না থাকে। সো বাকি কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। এবং সায়েন্সে যারা আছে তোমাদের জন্য আরো বড় বড় ম্যারাথন ক্লাস আসতেছে। সো দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে। তো তানভীর তুমি শুরু করতে হবে। ওকে, আচ্ছা, তো ক্লাসটা আজকে আর সময় বিলম্বিত করার সুযোগ নেই। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের প্রথম টপিক হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা আজকে গতানুগতিক নিয়মে পড়বো না, আমরা আজকে হচ্ছে প্র্যাকটিস করব। সলভ করতে যেয়ে আমরা রুলটা পড়বো, অর্থাৎ একটা সলভ করব তার সাথে সেই রুলসটা পড়বো, এবং আমরা যদি রুলসটা ভালোভাবে পড়ি তাহলে ওই রুলের মধ্যে থেকে যদি অন্য যে কোনো কোশ্চেন্স আসে তাহলে আমরা অবশ্যই সলভ করতে পারবো। তো আমাদের প্রথমটা হচ্ছে দ্য বয় প্লে ফুটবল। তোমরা কমেন্ট করে জানাও এটা কি হবে, এবং আমি উত্তর লিখবো এবং ব্যাখ্যা সহ দিব। দ্য বয় প্লে ফুটবল, এটা সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানাও। দ্য বয় প্লে ফুটবল। তোমরা কমেন্ট করো। 1 নম্বর প্রশ্ন, দ্য বয় প্লে ফুটবল কি হবে? দ্য বয় প্লে ফুটবল। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম প্রীতম। দ্য বয় প্লে ফুটবল। তোমরা কমেন্ট করো দ্রুত, উত্তরটি কি হবে? উত্তরটি হবে দি বয় প্লেস ফুটবল।
অর্থাৎ এই জায়গায় আমাদের নিয়মটি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ পার্সনের নাম্বার এবং আমাদের হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে। এখানে দি বয় হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। দ্যাটস ওয়াই দি কারেক্ট অ্যান্সার ইজ দি বয় প্লেস ফুটবল। এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, ধন্যবাদ ফুয়াদ। দি বয় প্লেস ফুটবল। এবার পরেরটা, দি সান রাইজ ইন দ্য ইস্ট। আমরা জানি কি কোন চিরন্তন সত্য অভ্যাসগত সত্য হলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। দি সান রাইজ ইন দ্য ইস্ট কি হবে 2 নম্বর তোমরা কমেন্ট করে জানাও। দি সান রাইজ ইন দ্য ইস্ট, তোমরা দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের তো সঠিক হয়েছে প্লেস। এখানে ভার্বটা কি চেঞ্জেস হবে সেটা শুধু কমেন্ট করলেও হবে, পুরো সেন্টেন্সটা কমেন্ট করতে অনেক টাইমের ব্যাপার। তুমি শুধু ভার্বের কোন ফর্মটা হবে সেটা লিখে দিলেও হবে। দি সান, এটা হবে হচ্ছে দি সান রাইজেস ইন দ্য ইস্ট। অর্থাৎ এটি হচ্ছে চিরন্তন সত্য, অর্থাৎ অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্যর ক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দি সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইজ থেকে রাইজেস। হ্যাঁ, ধন্যবাদ মার্জিয়া মোহনা, রাইজেস। পরেরটি, হি অলওয়েজ ডিস্টার্ব মি। অর্থাৎ আমরা যদি কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ না থাকে সেন্টেন্সে, বরঞ্চ ইউজুয়ালি, নর্মালি, অলওয়েজ এগুলো থাকে, তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকলে ইউজুয়ালি, তারপর নর্মালি, অলওয়েজ ইত্যাদি যদি ওয়ার্ডগুলো থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে করতে হবে। তাহলে 3 নম্বরটা কি হবে? হি অলওয়েজ ডিস্টার্ব মি। না, ডিস্টার্বিং হবে না, এটা হবে হি অলওয়েজ ডিস্টার্বস মি। অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। হি অলওয়েজ ডিস্টার্বস মি। হি অলওয়েজ ডিস্টার্বস মি, কারণ আমরা একটু আগে বলেছি যদি নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে এবং অলওয়েজ, ইউজুয়ালি, নরমালি এই শব্দগুলো থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটু আগে আমরা প্রথম নিয়মটা দেখে এসেছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, অর্থাৎ হি অলওয়েজ ডিস্টার্বস মি। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক, কমেন্ট করতে থাকো তোমরা। তারপরে দ্য গার্ল নট সিং আ সং। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমাদের নেগেটিভ করতে হয় তাহলে আমাদের সাবজেক্ট অনুযায়ী এবং সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী আমাদের ডু নট, ডাজ নট এগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের বি ভার্ব ব্যবহার করতে হবে। আমাদের যে নির্দিষ্ট কোনো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার না থাকে তাহলে আমাদের হচ্ছে নেগেটিভ করার ক্ষেত্রে, যেমন দি গার্ল নট সিং আ সং, এই ক্ষেত্রে আমাদের ডু নট অথবা ডাজ নট এটা ব্যবহার করতে হবে। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হবে দি গার্ল ডাজ নট। ডাজ কেন হলো? কারণ দি গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজন্ট বা ডাজ নট, ডাজন্ট সিং আ সং। sing a song. The girl doesn't sing a song. তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হচ্ছে the girl doesn't sing a song. এবার আমাদের 5 নম্বর, what you do know। অর্থাৎ আমরা যদি প্রশ্নবোধক এবং WS থাকে এবং সেখানে আমাদের হচ্ছে বিভার বিষয়ে বসাতে গেলে এটি যখন সাবজেক্ট ইউ বা যে কোনো সাবজেক্ট আছে, যে কোনো সাবজেক্টের পূর্বে বিভাবটা বসাইতে হবে। অর্থাৎ এই ডাব্লিউএইচ এর পরে আর হচ্ছে সাবজেক্টটার পূর্বে আমাদের বিভাবটা বসাইতে হবে। যেমন এটা 5 নম্বরের সঠিক উত্তর হবে তাহলে হোয়াট, এবং সেটি টেন্স এবং ইয়া অনুযায়ী হবে। অর্থাৎ ইউ এর সাথে কি যায়? এম, ইজ, আর এর মধ্যে আর।
এবং নাও আছে, নাও থাকলে কি হয়, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ, এই যে ইউ ডুইং নাও, এই যে হোয়াট অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড আর হচ্ছে সাবজেক্ট, এর মাঝখানে বসছে আমাদের হচ্ছে সে কাঙ্ক্ষিত বি ভার্ব, অর্থাৎ আমাদের হচ্ছে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝখানে আমাদের ভার্বটা বসাইতে হবে, এবং সাথে এই যে ডু এর চেঞ্জ হবে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও। তো আমাদের প্রথমে আমরা দেখলাম যদি হচ্ছে ভার্ব কখন চেঞ্জ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তারপর চিরন্তন সত্য অভ্যাসগত সত্যর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, তারপর অলওয়েজ, নরমালি, ইউজুয়ালি, ক্যাজুয়ালি থাকলে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ম করতে হবে। তারপরে নেগেটিভ বুঝাইলে আমাদের টেন্স এবং পারসন এবং নাম্বার অনুযায়ী হচ্ছে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো বসাইতে হবে। তারপরে আমাদের ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝখানটায় আমাদের হচ্ছে টেন্স এবং নাম্বার ও পারসন অনুযায়ী, সাবজেক্টের নাম্বার ও পারসন অনুযায়ী আমাদের বি ভার্ব বসাইতে হবে, অর্থাৎ এই হোয়াট আর সাবজেক্টের পূর্বে। আমাদের পরবর্তী স্লাইড 6 নম্বর, হি সিং আ সং নাও। আমরা একটু আগে বলেছি নাও থাকলে অর্থাৎ এখন কোনো কাজ বর্তমানে ঘটছে বা ঘটমান আছে এটি বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটির উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বর হবে হি ইজ সিঙ্গিং, হি ইজ সিঙ্গিং আ সং নাও। অর্থাৎ হি ইজ সিঙ্গিং আ সং নাও বর্তমানে ঘটছে, এই জন্য হি ইজ সিঙ্গিং। তারপরে পরেরটা হচ্ছে হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং হ্যাভ বা হ্যাজ থাকলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বা অনেকে V3 বা ভার্বের 3 নম্বর ফর্মও বলে থাকে। তাহলে এটার উত্তর হচ্ছে হি হ্যাজ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে বসবে হচ্ছে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। অ্যাটলিস্ট হ্যাভ আর হ্যাজ এর ব্যবহার তোমরা জানো। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই যে ডান, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর উপরেরটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, এখান থেকে প্রায়বারই কোশ্চেন আসে, এটা হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট দেন। অর্থাৎ এটার নিয়ম হচ্ছে প্রথম অংশ অর্থাৎ নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড প্লাস এটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট প্লাস দেন দিয়ে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সকে আমরা কি করতে হবে, নো সুনার হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রথম ভার্বটাকে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে, আর দেনের পরের অংশটুকুকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তো এখন আমরা এটার সলিউশন দেখব, তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদিও ক্লাস শেষে হচ্ছে আমাদের পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিংক হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলবা। তো এটার উত্তর হচ্ছে নো সুনার হ্যাড হি এন্টার্ড। আমি উত্তরটা লিখছি শুধু এন্টার্ড, তোমরা কমেন্ট করো। হ্যাঁ, এন্টার্ড অ্যান্ড স্টুড, ধন্যবাদ মার্জে মোহনা। এন্টার্ড আর দি ক্লাসরুম, দেন অল স্টুড আপ, অর্থাৎ প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট আর পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পরেরটা many years, এটা হচ্ছে since এর নিয়ম। since many years have passed since his father, অর্থাৎ since এর নিয়মের ক্ষেত্রে প্রথম অংশ যদি
প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স, তাইলে পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশই যদি পাস্ট ইনডিফিনিট হয় প্লাস সিন্স প্লাস, তাহলে পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা একটা কমন রুলস যে হচ্ছে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়। তো সিন্সের ক্ষেত্রেও সেম, প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম পার্টটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এটার সলিউশন দেখবো আমরা। মেনি ইয়ার্স হ্যাভ, প্রথমে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাভ, হ্যাঁ তোমরা কমেন্ট করো, পাস্ট এন্ড ডাইড হবে না দিয়া, পাস্ট এন্ড ডাইড, পাস্ট। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, হ্যাভ দেওয়াই আছে এজন্য শুধু পাস্ট। হিজ ফাদার ডাইড, কারণ পরেরটা পাস্ট ইনডিফিনিট করতে হবে, ডাইড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট আর ডাইড। পরেরটা many years ড্যাশ since his father died, অর্থাৎ আমরা এবার দেখবো যে প্রথম অংশই হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ করতে হবে আমাদের পাস্ট পারফেক্ট। তাহলে many years, যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট নাই অর্থাৎ হ্যাভ হ্যাজ উল্লেখ নাই, তার মানে আমাদের বুঝতে হবে প্রথম অংশই পাস্ট ইনডিফিনিট আর পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে many years পাস্ট, পরেরটার উত্তর হবে শুধু পাস্ট। তোমরা কমেন্ট করতে থাকো আমার সাথে, পাস্ট, এবং his father had died, his father had died, অর্থাৎ past আর had died। many years passed since his father had died, তাহলে আমরা স্লাইড থেকে দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপর নো সুনার হ্যাড এর ক্ষেত্রে প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট আর দেন এর পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তারপরে হচ্ছে সিন্স এর ক্ষেত্রে প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা ছিল আমাদের রুটিন, একটু আগে তো সঞ্জিত ভাই বলেই গিয়েছে, তাও আবার রুটিনটা। তারপরে এখন আসবো সবচেয়ে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, সবচেয়ে কমন প্রশ্ন, সবচেয়ে কমন এটার একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আফটার আর বিফোর। আমরা আফটার আর বিফোর শব্দটির অর্থ থেকেই বুঝে যাব কোনটি হচ্ছে আমাদের, আসলে তো এখানে দুইটি সেন্টেন্স লাগে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কোনটি পূর্বে আর কোনটি পরে এইটা নিয়ে তো আমাদের মধ্যে কনফিউশন। আশা করি এখন আর কনফিউশন থাকবে না, কারণ আমরা জানি আফটার মানে হচ্ছে কি পরে, আফটার, আফটার মানে হচ্ছে পরে, আর বিফোর মানে হচ্ছে পূর্বে। তার মানে আমরা অর্থ থেকে বুঝতে পারতেছি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে আফটার মানে পরে, মানে পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর সামনে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর বিফোরের ক্ষেত্রে পূর্বে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, কারণ একটু আগে বলেছি আমাদের বোঝার সুবিধার্থে যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সুতরাং আফটারের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে পরে, তাহলে সামনে হবে পাস্ট ইনডিফিনিট, আর বিফোরের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে সামনে প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। তো এই হচ্ছে আফটার আর বিফোরের কেস। আফটার আর বিফোর থেকে প্রতি বছরই একটা করে কোশ্চেন অ্যাটলিস্ট আসে, অ্যাডমিশনে হোক বা বোর্ডে হোক। তারপরে এখন আমরা এটা সলভ করব। দি পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কাম, অর্থাৎ আমরা মাত্র রুলস দেখেছি, বিফোর হইলে পূর্বেরটি হচ্ছে পাস্ট পারফেক্ট আর পরেরটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো এটার উত্তর কি হবে? 11 নম্বর, তোমরা জানাও 11 নম্বর। হ্যাঁ, মার্জেমোনা হ্যাড ডায়েট আর কেম, সঠিক উত্তর, অর্থাৎ এটির উত্তর হচ্ছে, এটা হচ্ছে হ্যাড ডায়েট, হ্যাড ডায়েট আর ডক্টর কেম, had died or came।
তোমরা কমেন্ট করতে থাকো, আমার সাথে কমেন্ট করলে তোমাদেরই লাভ, তোমাদেরই উপকার। কালকে পরীক্ষার হলে, পরশুদিন পরীক্ষার হলে গিয়ে এইটাই মনে পড়বে যে ভাইয়ার ক্লাসে কমেন্ট করেছিলাম, এই ধরনের কোশ্চেনে এই ধরনের উত্তর হয়, তার মানে আমাদের উত্তরটা এইটা। অর্থাৎ এইভাবে ইনস্ট্যান্ট মাথায় ক্যাচ করে যাবে জিনিসটা। সুতরাং তোমরা আমার সাথে কমেন্ট করতে থাকো। আশা করি আজকে ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়াচ্ছি, আমরা বেছে বেছে নিয়মগুলো থেকে প্রত্যেকটা নিয়ম বা গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা কোশ্চেনগুলো সিলেক্ট করি তোমাদের জন্য, ক্লাসের জন্য। তো আশা করি তোমরা আমাদের সাথে ক্লাসগুলো করলে তোমাদের এক্সট্রা করে আর পড়তে হবে না, এবং তোমাদের এক্সট্রা করে আর অন্য কিছু দিকে মুখাপেক্ষী হতে হবে না। সুতরাং তোমরা আমাদের ক্লাসটা দেখো এবং আমাদের সাথে ইন্টারেক্টিভ ক্লাস করো, কমেন্ট করতে হবে আমাদের সাথে। আমরা তোমাদের কমেন্ট দেখার জন্য অপেক্ষা করি, তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য অপেক্ষা করি। আমরা তো এর মাধ্যমে বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি বুঝতে পারতেছো কিনা। শুধু তো আমি বকে গেলে আর তোমরা শুনে গেলে তাহলে তো কোনো ক্লাস হলো না। ক্লাস হইতে হবে ইন্টারেক্টিভ। তোমাদের কমেন্টগুলো আমি দেখবো, আমার প্রশ্ন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবো কমেন্টে, আমি তার উত্তর দেবো, বাট ইন্টারেক্টিভ হইতে হবে ক্লাসটা। তাহলে এটা হচ্ছে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আর এটাই যদি আফটার থাকতো, এটা যদি আফটার থাকতো তোমরা কমেন্ট করো। এটাই যদি হচ্ছে আফটার থাকতো, আফটার, এটাই যদি আফটার থাকতো তাহলে কি হতো? আফটার। 11 নম্বর একটু এডিট করেছি। এটাই যদি বিফোরের পরিবর্তে আফটার থাকতো তাহলে কি হতো? তোমরা কমেন্ট করো। 11 নম্বর, আফটারের জায়গায় যদি, বিফোরের জায়গায় যদি আফটার থাকতো তাহলে কি হতো? তোমরা কমেন্ট করো দ্রুত। হ্যাঁ, অর্থাৎ দি পেশেন্ট, এবার হচ্ছে দি পেশেন্ট ডায়েড আফটার দি ডক্টর হ্যাড কাম। এবার পরেই হবে পাস্ট পারফেক্ট আর সামনে হবে পাস্ট ইনডিফিনিট। তো এবার হচ্ছে আমরা পরেরটায় চলে যাচ্ছি। আই স হিম গো, অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে পরের ভার্বটি হচ্ছে পার্টিসিপল করতে হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। অর্থাৎ আই স হিম গো একটা সিম্পল সেন্টেন্স, এবং এখানে স একটি ভার্ব এবং গো একটি ভার্ব। যদি দুটি ভার্ব থাকে তাহলে শেষের ভার্বটিকে পার্টিসিপল করে দিতে হবে, অর্থাৎ আইএনজি যুক্ত করে দিতে হবে ভার্বের সাথে। তাহলে 12 নম্বর কি হবে? 12 নম্বর কি হবে? আই স হিম গন না, আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। আই স হিম গোয়িং, আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। আই স হিম গোয়িং। তারপরে পরের রুলটা হচ্ছে হ্যাড বেটার। অনেকেই হ্যাড দেখে এটাকে পাস্ট পারফেক্ট ভেবে বসে, কিন্তু না, হ্যাড বেটার হচ্ছে একটা স্পেশাল রুল। এবং হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাড বেটারের পরে, হ্যাড বেটারের পরে ভার্বের কোন ফর্ম বসে তোমরা একটু কমেন্ট করে জানাও, কোন ফর্মটা বসে। অর্থাৎ বেস ফর্ম, কোন ফর্মটা বসে তোমরা কমেন্ট করো। অর্থাৎ হ্যাড বেটারের পরে ভার্বের কোন ফর্মটা বসে? হ্যাঁ, ধন্যবাদ মার্জা, সঠিক উত্তর হয়েছে। তাহলে এটা হবে ইউ হ্যাড বেটার গো হোম। এবং যদি ব্র্যাকেটের মধ্যে ভার্বের সাথে কোনো টু থাকে, ইনফিনিটিভ টু, এই টুটি উঠে যাবে। অর্থাৎ ইউ হ্যাড বেটার শুধু হবে হচ্ছে ইউ হ্যাড বেটার গো হোম। ইউ হ্যাড বেটার গো হোম, এটি হচ্ছে সঠিক উত্তর। ইউ হ্যাড বেটার গো হোম। তোমরা কমেন্ট করো, আমার সাথে কমেন্ট করতে থাকো। তোমরা যত কমেন্ট করবা তত তোমাদের উপকার, তত তোমরা শিখতে পারবা, তত তোমাদের প্র্যাকটিস হবে। তারপরে হি টক্স অ্যাজ ইফ। অ্যাজ দোর ক্ষেত্রে যদি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপরে এটা হচ্ছে পাস্ট করতে হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট করতে হবে। এবং এই জায়গায় যদি বি ভার্ব বসে তাহলে আমরা জানি এটা পাস্ট কন্ডিশনাল করে দিতে হবে। অর্থাৎ হি এর পরে সাধারণত আমরা জানি কি ওয়াজ বসে, কিন্তু না, এই জায়গায় ওয়াজ বসবে না, বসবে হচ্ছে কন্ডিশনালের ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ নিয়মে ওয়্যার বসবে। অর্থাৎ হি টক্স অ্যাজ ইফ, হি টক্স as if he were a mad.
হি ওয়ার, এই যে হি এর পরে ওয়ার বসছে, হি বি অর্থাৎ বি ভার্ব হিসেবে ওয়ার বসছে। এই জায়গায় যদি আমরা এরকম দিতাম যে হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, কিন্তু এই জায়গায় ব্র্যাকেটে নো থাকতো এবং তাহলে আমরা অ্যাজ ইফ এর প্রথম অংশ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট করতে হতো, তখন হি নিউ এভরিথিং হইতো। কিন্তু যখনই বি ভার্ব বসবে তখন ওয়াজ না বসে সকল ক্ষেত্রে ওয়ার বসবে। হ্যাঁ, হি ওয়ার আ ম্যাড, সাকিব ধন্যবাদ। কেন, আমি তো অনেক ইজি ভাবে সুন্দরভাবে প্রত্যেকটি মানে প্র্যাকটিস করাচ্ছি এবং সাথে তার রুলস বা তার স্ট্রাকচার কি হবে, ভার্বের কোন ফর্ম বসবে, কেন বসবে, আমি অত্যন্ত সুন্দরভাবে রিজনিং দেখাই দিচ্ছি। একটু চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবে ক্লাসটি। অর্থাৎ আমরা দেখলাম কি অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয় প্লাস অ্যাজ ইফ, পরেরটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অর্থাৎ হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অর্থাৎ ভার্ব মূল ভার্ব থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম হবে, আর যদি বি ভার্ব বসে তাহলে হি ওয়্যার, শি ওয়্যার, দে ওয়্যার অর্থাৎ সকল ক্ষেত্রে ওয়্যার বসবে। আই থিংক তোমরা ক্লিয়ার বিষয়টা। তারপরে এই স্লাইডটার লাস্টে আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, এটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস। উইথ এ ভিউ টু, আমরা জানি কি টু এর পরে সাধারণত টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, টু প্লাস ভি ওয়ান বসে, কিন্তু উইথ এ ভিউ টু থাকলে এই জায়গায় ভার্বের পার্টিসিপল ফর্ম বসবে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ উইথ এ ভিউ টু থাকলে তাহলে তোমরা 15 নম্বরের অ্যান্সারটা কি হবে? এটা ক্লাস নিয়েছে রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস হচ্ছে আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড দেয়ার। তাহলে এখানটায় ভার্বের কি চেঞ্জেস হবে অর্থাৎ সঠিক উত্তরটা কি হবে তোমরা কমেন্ট করে জানাও। হ্যাঁ, রিডিং উইথ আ ভিউ টু রিডিং, উইথ আ ভিউ টু রিডিং অর্থাৎ আমি লাইব্রেরিতে গিয়েছিলাম পড়ার উদ্দেশ্যে। তাহলে আমরা এই স্লাইডে দেখলাম হচ্ছে আফটার আর বিফোর এর রুলসটা, অর্থাৎ বিফোর এর পূর্বে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট, আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট, পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট। পরেরটায় একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, শেষের ভার্বটি বা লাস্টের ভার্বটি হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে হ্যাড বেটার থাকলে হ্যাড দেখে বিভ্রান্ত হওয়া যাবে না অর্থাৎ পাস্ট পারফেক্ট করা যাবে না, এটি ভার্বের বেস ফর্ম বসবে। তারপরে অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট করতে হবে এবং পরে যদি মূল ভার্ব না থেকে বি ভার্ব বসে তাহলে ওয়ার বসবে সকল ক্ষেত্রে। তারপরে লাস্ট রুল ছিল উইথ এ ভিউ টু, অর্থাৎ আমরা জানি টু এর পরে ভার্বের মূল ফর্ম বসে, কিন্তু উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি বসবে অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাঁ, ভি প্লাস আইএনজি, ধন্যবাদ সাদিয়া মোহনা। এবার আমাদের পরের স্লাইড, ইফ। এবার আমরা পড়বো কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনালস বা শর্তযুক্ত বলে। নিয়মগুলো হচ্ছে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তারপরে ইফ প্লাস প্রথমটাই যদি হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে হচ্ছে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল। তারপরে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তাহলে হবে পরের অংশ পারফেক্ট কন্ডিশনাল। এখন কন্ডিশনাল কি আমরা জানি, উড হ্যাভ, কুড হ্যাভ, শি উড, শি কুড, এগুলো হচ্ছে কন্ডিশনাল অর্থাৎ সহজে বললাম। এখন তো শেষ মুহূর্তের সময়, আমাদের আর ইন ডেপথ পড়াশোনার সুযোগ নেই, আমাদের শর্টকাট পড়তে হবে, আমরা যেন পরীক্ষায় ভালো করতে পারি সেই জন্য পড়তে হবে। এখন আমরা তাহলে রুলস কি দেখলাম কন্ডিশনালের, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট কন্ডিশনাল, এবং ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে পরের অংশ হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল হচ্ছে
সাবজেক্ট প্লাস উড, আর পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্ট প্লাস উড অবলিক কুড দিয়ে, উড হ্যাভ, কুড হ্যাভ, এগুলো হচ্ছে পারফেক্ট কন্ডিশনালস। তাহলে আমরা এটার সলিউশন দেখব। প্রথমটা হচ্ছে ইফ হি ওয়ার্কস হার্ড, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরের অংশ কি হবে? 16 নম্বরের অ্যানসারটা কি হবে তোমরা দিয়ে দাও। 16 নম্বর, হ্যাঁ মার্জিয়া মৌলা সঠিক উত্তর। হি উইল ডু, অর্থাৎ উইল ডু বেটার। তারপরে 17 নম্বর, ইফ হি কেম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, পরেরটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল করতে হবে। কুড গো, হ্যাঁ 17 নম্বর মার্জিয়া মোহনা, ধন্যবাদ। হি কুড গো। তারপরে ইফ হি হ্যাড টোল্ড, অর্থাৎ আমরা কি দেখলাম? পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের এটা হবে হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। আই উড হ্যাভ gone there, would have gone there, would have gone there। ধন্যবাদ, সঠিক উত্তর হয়েছে। তারপরে পরেরটা দেখব, ইচ, এভরিবডি, এভরিওয়ান যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এই সাবজেক্টের পরে ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ ইচ, এভরিওয়ান, এভরিবডি দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে 19 নম্বরের অ্যানসারটা কি হবে? ওয়ালাইকুম আসসালাম, তুমি ক্লাসে মনোযোগ দাও, আমাকে সালাম পরে দিলেও চলবে। এভরিবডি বি প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ আমি একটু আগে বললাম এভরিবডি, ইচ, এভরিওয়ান এগুলো থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, অর্থাৎ এভরিবডি ইজ প্রেজেন্ট দেয়ার, বা এটা পাস্টেও করা যায় এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এটা কনটেক্সট অনুযায়ী, অর্থাৎ এভরিবডি ইজ প্রেজেন্ট দেয়ার বা এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এটা প্রেজেন্টেও করা যাবে পাস্টেও করা যাবে, যেটাতেই করি আমাদের ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। তোমরা কমেন্ট করতে থাকো আমার সাথে। এভরিবডি, আমরা এটা দেখলাম এভরিবডি ইজ বা ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরেরটায়, এটাই প্রবাবলি আমাদের রাইট ফর্মস অফ ভার্বের শেষ। 1/3 অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ কোন একটি কাজের একটি পোর্শন বোঝালেও 1/3, 1/4 বা হাফ এগুলো হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, অর্থাৎ এরপরে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে, অর্থাৎ 1/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, অর্থাৎ এই জায়গায় হ্যাভ দেওয়া আছে, এটা হবে হচ্ছে হ্যাজ বিন ফিনিশড। has been finished, 1/3 of the work has been finished, এর মাধ্যমে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব ফিনিশড। আমরা সমস্ত গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো আছে রুল, সেগুলো সবগুলো থেকেই প্রত্যেকটি রুল থেকে একটি করে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সকল কিছু দেখালাম এবং সকল কিছু রিভিউ করে দিলাম। অর্থাৎ আমরা যদি লাস্ট স্লাইডটা দেখি, আমরা কন্ডিশনালের নিয়মটা পড়েছি, তারপরে হচ্ছে এভরিবডি, ইচ, এভরিওয়ানের নিয়মটা পড়েছি, তারপরে 1/3, 2/3 এরকম একটা পোর্শন যদি থাকে তাহলে কি হবে, ভার্বের কোন ফর্ম হবে সেটিও দেখেছি। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব শেষ হচ্ছে। এখন আমরা পরের টপিক পড়বো ন্যারেশন বা উক্তি। ক্লাসটা আমাদের 9:30টার দিকে স্টার্ট হয়েছে। এবার আমরা পড়বো হচ্ছে ন্যারেশন বা উক্তি। আচ্ছা, এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড রাখার কারণ আছে, কারণ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের অনেক কিছু চেঞ্জেস আসে। অর্থাৎ আমরা যদি একটা জিনিস আগে লিখি, হি সেড টু মি আই উইল কাম। একটি ন্যারেশনের দুটি অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টিং ভার্ব
আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমাদের এই ভেতরের অংশটাই চেঞ্জ হবে কি হবে না সেটা নির্ভর করে হচ্ছে আমাদের এই রিপোর্টিং ভার্বের টেন্সের উপর। এটা যদি সবসময় পাস্ট থাকে তাহলেই শুধু চেঞ্জ হবে, কিন্তু এটা যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে চেঞ্জ হবে না। অর্থাৎ প্রেজেন্ট অর ফিউচার হলে চেঞ্জ হবে না, অনলি পাস্ট হলে চেঞ্জ হবে, পাস্ট হলে চেঞ্জ হবে। অর্থাৎ রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টিং স্পিচ চেঞ্জ হবে। তারপর এখন দেখতে হবে কোন টেন্স থাকলে কোন টেন্সে চেঞ্জ হবে। আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তারপরে পাস্ট পারফেক্ট থাকলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার একইভাবে যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে যদি ফিউচারে থাকে তাহলে যদি উইল থাকলে, এখন আমরা দেখবো ফিউচারের ক্ষেত্রে বা অন্যান্য ওয়ার্ডের ক্ষেত্রে কোন ওয়ার্ড থাকলে কি হয়। বা আমরা জানি ফিউচারে সাধারণত মডাল অক্সিলারিজ থাকে, প্রেজেন্টের মডাল অক্সিলারিজ গুলো পাস্টে পরিণত হয়ে যাবে। অর্থাৎ উইল থাকলে হবে হচ্ছে উড, উড। তারপরে ক্যান থাকলে হবে হচ্ছে কুড। তারপরে আরো কিছু চেঞ্জেস হবে, যেরকম টুমোরো থাকলে হবে হচ্ছে দি নেক্সট ডে, দি ফলোইং ডে, দি নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে হবে হচ্ছে ইয়েস্টারডে থাকলে হবে হচ্ছে দি প্রিভিয়াস ডে। তারপরে আরো কিছু চেঞ্জেস হবে, কাম থাকলে হবে হচ্ছে গো, হেয়ার থাকলে হবে হচ্ছে দেয়ার, নাও থাকলে হবে হচ্ছে দেন। তো এরকম আরো কিছু চেঞ্জেস হয়, মানে একটা থাকলে আরেকটা হয়। অর্থাৎ আমরা টেন্সের পরিবর্তন দেখলাম এবং কোন ওয়ার্ড থাকলে কোন ওয়ার্ড বসে সেটা দেখলাম। তারপরে যদি থ্যাংক ইউ লেখা থাকে, অর্থাৎ ভেতরে যদি স্যার লেখা থাকে, স্যার অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি স্যার থাকে তাহলে হচ্ছে রিপ্লাইড রেসপেক্টফুলি হয়। অর্থাৎ স্যার থাকলে হয় হচ্ছে রিপ্লাইড রেসপেক্টফুলি। তার ভেতরে যদি সরি থাকে তাহলে এদিকে হয় হচ্ছে অ্যাপোলোজাইজড। ভেতরে থ্যাংক ইউ থাকলে বাইরে হয় হচ্ছে থ্যাঙ্কড। তো এরকম আরো কিছু চেঞ্জেস হয়। তো এখন আমরা দেখব বিভিন্ন সেন্টেন্সের ন্যারেশন কেমন হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সে বা টেল বা টোল্ড ইত্যাদি বসে, অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বসে, তাই ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসে। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসে। আমরা যদি একটা উদাহরণ দেই, হি সেড টু মি I am the captain.
আই এম দ্য ক্যাপ্টেন। তাহলে এটার চেঞ্জেস হবে, আমরা দেখবো সাবজেক্ট সাবজেক্টই বসবে, হি সেইড অর্থাৎ সে টেল টোল্ড ইত্যাদির পরিবর্তে আমরা টোল্ড দেখতে পারি বা সেইডও দেখতে পারি, আমরা টোল্ডই দেই। হি টোল্ড, অবজেক্ট যদি থাকে অবজেক্ট বসবে, হি টোল্ড মি দ্যাট। এখন আর একটা বিষয় আছে জানার, অর্থাৎ ভেতরের সাবজেক্ট, ভেতরে যত ফার্স্ট পারসন আছে, ভেতরে অবজেক্ট হোক সাবজেক্ট হোক, যত ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন চেঞ্জ হবে হচ্ছে এই রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী, আর ভেতরে যত হচ্ছে সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন গুলো চেঞ্জ হবে হচ্ছে এই রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী। অর্থাৎ ভেতরে যত ফার্স্ট পারসন আছে সব এই রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, আর ভেতরে যত সেকেন্ড পারসন আছে সব হচ্ছে রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো এই হলো সাবজেক্ট চেঞ্জের বিষয়। এখন হি টোল্ড মি দ্যাট, এই যে তাহলে ভেতরে হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসনটা চেঞ্জ হবে এই হি কে কেন্দ্র করে। হি টোল্ড মি দ্যাট হি, অর্থাৎ এই আই এর পরিবর্তে হি। এখন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হবে, হি ওয়াজ দা ক্যাপ্টেন। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখবো রিপোর্টিং ভার্বটি আস্ক বা ইনকোয়ার অফ হবে, অর্থাৎ আগেটা আমরা টোল্ড দেখেছি, এখানে আস্ক হবে বা ইনকোয়ার অফ হবে। তারপরে রিপোর্টেড স্পিচে যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ ডু ডাজ ডিড শ্যাল উইল এম ইজ ক্যান বি ইত্যাদি দ্বারা আরম্ভ হয়, তাহলে সংক্ষেপে ইয়েস বা নো দ্বারা উত্তর দেওয়া যায়। তার স্পিচের পূর্বে দ্যাট না বসে ইফ বা হোয়েদার, অর্থাৎ মূল কথা হচ্ছে যে ডাব্লিউএইচ কোশ্চেন না হয়ে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন থাকে, তাহলে ইফ বা হোয়েদার বসে। আর সেন্টেন্সটি যদি হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যায়। আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে তাহলে আমাদের ইফ বা হোয়েদারের পরিবর্তে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট এই অনুযায়ী বসে। আমরা উদাহরণ যদি দেখি, যে হি সেড টু মি আর ইউ কি দেওয়া যায়, আর ইউ বিজি, তাহলে এটার উত্তর হবে হি আস্কড মি ইফ। এখন এটা কিন্তু আর ইন্টারোগেটিভ থাকবে না, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ইফ, এই যে বলেছি ভেতরে ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে সেকেন্ড পারসন হচ্ছে রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। হি আস্কড মি ইফ, এই যে ইউ থেকে মি, অর্থাৎ মি হচ্ছে কি ফার্স্ট পারসন এবং এই ইউটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এবং তাহলে আমাদের ইফ এর পরেও এই মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অর্থাৎ ইফ আই। এখন এটা হচ্ছে আর, অর্থাৎ প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা হচ্ছে এখন পাস্ট ইনডিফিনিট করতে হবে। ইফ আই ওয়াজ বিজি, অর্থাৎ এই যে হি আস্কড মি ইফ বা হোয়েদার আই ওয়াজ বিজি, এটা ছিল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে। যদি একইভাবে আমাদের এখন যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, হি asked me, he said to me, what is your name? তাহলে এটার উত্তর হবে he asked me, এই যে এখানে আর ইফ বা হোয়েদার বসবে না, এখন বসবে এই যে ডিরেক্ট ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াটটা। হি আস্কড মি হোয়াট ইওর নেম, ইওর হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে এই যে অবজেক্ট মি, অর্থাৎ মাই নেম, ইওর নেম, এটা আছে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মে আছে, তাহলে ফার্স্ট পারসনের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ মি এর পজিটিভ হচ্ছে মাই, পজিটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট মাই নেম ইজ আছে প্রেজেন্ট টেন্স, তার মানে ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ, অর্থাৎ হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ,
হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। তো এই ছিল আমাদের ইন্টারোগেটিভ। এবার আসছে ইম্পারেটিভ। রিপোর্টিং ভার্বটি অনুরোধ বুঝালে, রিকোয়েস্ট বা আদেশ বুঝালে অর্ডার বা কমান্ড বা অ্যাডভাইস বসে। এবার আর সেইড, টোল্ড বা আস্কড বসবে না, এবার বসবে অর্ডার বা কমান্ড বা অ্যাডভাইস বসবে। তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে। আর রিপোর্টেড স্পিচ এর মূল ভার্ব থাকে শেষ পর্যন্ত বসে। যেমন আমরা যদি বলি হি said to me, he said to me do it, তাহলে এটা চেঞ্জেস হবে he ordered me, he ordered me। তারপরে এই যে ইনভার্টেড কমা উঠে যে কোথাও বসছে, অ্যাসার্টিভে বসছে দ্যাট, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভে ইফ বা ওয়েদার, আর এই ক্ষেত্রে বসবে হচ্ছে টু দিয়ে হচ্ছে আমাদের ইয়ার ভার্ব থেকে শেষ পর্যন্ত, রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ডু ইট, টু ডু। আমরা জানি ইটের পরিবর্তে দ্যাট বসে, এটা করতে বলেছে, আমরা যখন এটা পরোক্ষভাবে বলবো ওটা হয়ে যাবে, এটা থেকে ওটা, টু ডু দ্যাট, টু ডু দ্যাট। আরেকটা আছে লেট দ্বারা। যদি লেট দ্বারা হয়, আমি ডিরেক্ট উদাহরণ দেই, হি সেড টু মি let us go for walk। let us দ্বারা যদি থাকে তাহলে প্রপোজড হয়, অর্থাৎ ভার্বটা হয় হচ্ছে প্রপোজড। তার মানে উত্তর হবে he proposed me, he proposed me he proposed me। এবার আবার দ্যাট বসবে, দ্যাট উই শুড গো ফর এ ওয়াক, অর্থাৎ লেট আস থাকলে প্রপোজড হবে এবং দ্যাট বসে পরেরটা আবার হচ্ছে উই শুড গো, অর্থাৎ শুড কুড বসবে, উচিত অর্থে বসবে, দ্যাট উই শুড গো ফর আ ওয়াক। অর্থাৎ লেট আস থাকলে প্রপোজড হবে এবং দ্যাট বসবে, এবং তারপরে আজ থেকে সাবজেক্টিভ রূপে উই হবে এবং শুড বসবে, উই শুড দিয়ে এই যে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, লেট আস গো ফর এ ওয়াক, তাহলে দ্যাট উই শুড গো ফর এ ওয়াক। তারপরে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশ বা প্রে বসবে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, ইনভার্টেড কমা উঠে গিয়ে সাবজেক্ট প্লাস মে বা মাইট বসবে, ইনভার্টেড কমা উঠে যাবে এবং সাবজেক্ট বসবে। তারপরে রিপোর্টেড স্পিচ থেকে শেষ পর্যন্ত অংশ হয়। যেমন আমরা ডিরেক্ট উদাহরণ গেলে তোমরা বুঝতে সুবিধা হবে, হি সেড টু মি মে ইউ লং লিভ। তাহলে এটার উত্তর হবে হি প্রেড বা হি উইশড, তারপর উইশড বসবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসবে, অর্থাৎ হি উইশড, এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে এই অবজেক্ট দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ হি উইশড আই মাইট লং লিভ, অর্থাৎ হি উইশড দ্যাট বা হি উইশড দ্যাট I might long live, he wished I might long live। এবার আমাদের হচ্ছে পরের অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দেখবো। সেন্টেন্সের ক্ষেত্রে এটি শেষ। ডিরেক্ট স্পিচে দ্বারা বুঝালে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে এক্সক্লেমড উইথ জয়, অর্থাৎ আনন্দের কিছু বুঝালে এক্সক্লেমড উইথ জয়, আর কষ্টের কিছু বুঝালে এক্সক্লেমড উইথ সরো দ্যাট, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, অর্থাৎ এক্সক্লেমড উইথ জয় দ্যাট বা এক্সক্লেমড উইথ সরো দ্যাট হবে, এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসবে। তারপর রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্ব বসে, তারপর ভেরি বা গ্রেট বসবে, অ্যাডজেক্টিভ বসবে, বাকি অংশ বসবে। আমরা ডিরেক্ট উদাহরণ চলে যাচ্ছি।
উদাহরণে গেলে হি সেড টু মি হুররে we have won the game তাহলে এটার উত্তর হবে হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, আমি যেহেতু ইয়া লিখতেছি, এক্সক্লেইমড উইথ জয় দ্যাট এই যে হুররার জন্য বসলো হচ্ছে হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, দেন এই যে উই হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পারসন যদি ফার্স্ট পারসন থাকে এটা হচ্ছে এইটার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, অর্থাৎ হি হচ্ছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন অনুযায়ী হবে উই এর পরিবর্তে দে বসবে, দ্যাট দে হ্যাভ আছে তার মানে হ্যাড হবে, দে হ্যাড অন দা গেম। তারপরে একইভাবে যদি থাকে আমাদের হাউ বা হোয়াট দ্বারা যদি থাকে, যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, জাস্ট ইয়াটা লিখতেছি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, তাহলে হবে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট দি বার্ড ইজ, এই জায়গায় দি বার্ড ইজ এই হাউ এর পরিবর্তে ভেরি বসবে, দি বার্ড ইজ very beautiful, তো এই ছিল ইয়া। এরপরে আমাদের মেইনলি আসে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের এই 5 ধরনের সেন্টেন্স মিলেই থাকে এবং এই যে টেন্সগুলো পড়ালাম এই টেন্স অনুযায়ী থাকে। এবার একটা তোমাদের জন্য প্র্যাকটিস রাখা হয়েছে, মাই ফাদার লুকড at me in anger and said to me, where have you been so long and why are you wasting your time? অর্থাৎ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলবো my father looked me anger and asked me where I, অর্থাৎ you থেকে এই যে এই me অনুযায়ী চেঞ্জ হবে, where I have আছে এটা had হবে, I had been so long and why where I কি হবে I was wasting my time, মানে সবকিছু এই যে ইউ এগুলো সবকিছু এই মি দ্বারা চেঞ্জ হবে, অর্থাৎ ফার্স্ট পারসন হয়ে যাবে। অর্থাৎ my father looked at me in anger and asked me where I had been so long and why I was wasting my time. তারপরে after a moment he said, will you not appear in the final examinations? Then আমরা আবার বলবো then বা again he asked me বা again my father asked me if বা whether I would, এই ইউটাও আবার হচ্ছে ওই একই হিসেবে মি দ্বারা প্রতিস্থাপিত হবে, I would not appear in the final examinations. Then I said I went to my friend's house to borrow an essential book. Then I replied that, but I said that, I replied সবচেয়ে ভালো, I replied that I had gone, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে আমাদের কি হবে পাস্ট পারফেক্ট, I had gone to my friend's house to borrow an essential book. Then but he was not at home, but he was not at home. Then so I had to wait for him, and again I replied that এই যে had আছে এটা হচ্ছে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হয়, so I had been waiting for him, তো এই ছিল হচ্ছে ন্যারেশনের সলিউশন। এবার আমরা হচ্ছে প্রিপোজিশনে যাচ্ছি। প্রথমটা মাই পেন ইজ সুপেরিয়র টু ইয়ার্স, অর্থাৎ সুপেরিয়র টু তুলনা অর্থে টু বসে। তারপরে আমরা এখন দ্রুত আগাতে হবে। তারপরে
whom was talking to অর্থাৎ টু বসবে, কারণ টকিং টু মানে কারোর সাথে কথা বলতে টু বসে। তারপরে this is the more interesting, this is the more interesting, দুইয়ের মধ্যে তুলনা বলতে between বসে, between the two। তারপরে wisdom consist in গঠনের ক্ষেত্রে consist in doing the right thing at the right time। তারপরে I am no obvious of মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে পূর্ব জ্ঞাত হওয়া। I am no obvious of the dangers ahead, সামনে যে বিপদ আছে সেই বিপদ সম্পর্কে আমার পূর্ব জ্ঞান নেই, অর্থাৎ superior to, talking to, interesting between, তারপর consist in আর obvious of। পরে সায়েন্স ইজ অপোজ টু, কোনো কিছুর ক্ষেত্রে বৈপরীত্য বা বিপরীত অবস্থান বোঝাতে টু বসে। তারপরে দি মানি লেন্ডার ওয়াজ নট রেডি টু পার্ট উইথ মানে কি হাতছাড়া করে, এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, পার্ট উইথ। তারপরে শি ওয়াজ ম্যাড উইথ জয়, সে আনন্দে পাগল হয়ে গিয়েছিল, শি ওয়াজ ম্যাড উইথ জয় এন্ড জাম্পড ইনটু দ্য সি, এবং সাগরে ঝাঁপ দিয়ে ফেলেছিল বাই মিস্টেক, ভুল করে। I am not satisfied with your behavior, অর্থাৎ কারো আচরণের প্রতি সন্তুষ্টি বা অসন্তুষ্টি বোঝাতে satisfied with বসে। তারপরে what is the origin of মানে আসল কারণ বা মূল কারণ। origin of quarrel, এই যে two brothers অর্থাৎ between বসবে, between two brothers। পরেরটা Nida was learning, এটা হচ্ছে Nida was leaning হবে, leaning মানে হচ্ছে হেলান দেওয়া, leaning হেলান দিয়েছিল। Nida was leaning against a tree with a book অর্থাৎ একটি বই হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল একটি গাছে হেলান দিয়ে। তারপরে I looked after মানে দেখাশোনা করা, I look after her children when she was in the hospital, সে যখন হসপিটালে ছিল তার বাচ্চাকে দেখাশোনা করেছি। তারপরে he married for মানে কোনো কিছুর জন্য বিয়ে করা, he married for মানে সে টাকার জন্য বিয়ে করেছে। তারপরে she is not strange to me অর্থাৎ নিজের কাছে কোনো কিছু বোঝাতে পরিচিত অপরিচিত বোঝাতে to বসে, to me অর্থাৎ strange to me, familiar to me, known to me, এগুলো সবের ক্ষেত্রে to বসবে। তারপরে this house has been allotted to বসে, allotted to মানে হচ্ছে বরাদ্দকৃত, allotted to Professor Tom। পরেরটা I am sure of মানে নিশ্চিত, I am sure of my success। তারপরে he is short of মানে অভাব, এগুলো সব কিন্তু হচ্ছে appropriate preposition। তারপরে she attained to high position by dint of hard work, সে হার্ড ওয়ার্কের ফলে হাই পজিশন বা ভালো পজিশন হোল্ড করেছে। তাহলে man can never be এটা হচ্ছে satiated মানে সন্তুষ্টি, satiated with pleasure, মানুষ কখনো সন্তুষ্ট হইতে পারে না। তারপরে he fail off horse অর্থাৎ পড়ে গিয়েছে, ঘোড়া থেকে পড়ে গিয়েছে, he fail off horse অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা এমনিতেও যেগুলো এটা মাল্টিপল অ্যান্সারও হয় অনেক সময়, কিন্তু আমাদের ভেবে চিন্তে প্রিপোজিশনস গুলোর উত্তর দিতে হবে। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ আইটেম, কানেক্টর। হ্যাঁ, প্রথমে সায়েন্টিস্ট হ্যাভ অলওয়েজ ওন্ডার্ড, সায়েন্টিস্টরা সবসময় গবেষণা চালিয়ে যাচ্ছে বা খোঁজার চেষ্টা করছে। ইফ দেয়ার ইজ লাইফ এনিওয়্যার আউট দিস স্পেস অর্থাৎ এই বিশ্বের বাইরেও আর কোথাও প্রাণ আছে কিনা সেটি জানার জন্য সায়েন্টিস্টরা গবেষণা চালাচ্ছে। এখানে ইফ বা ওয়েদার, তারপরে they have joined together in a major project called the communication with extraterrestrial intelligence। এই যে extraterrestrial intelligence, এটার পরিবর্তে এখন একটা বসবে, অর্থাৎ একটা রিলেটিভ বসাইতে হবে। রিলেটিভ কি বসবে? রিলেটিভ প্রোনাউন
we seeks, WHICH, we seeks to establish contract with any other living beings in the universe. তারপরে so তাই তারা, so বা that's why, so অথবা that's why, so বা that's why they are being out of signals into space, তারা রেডিও সিগন্যাল ব্যবহার করা শুরু করেছে। it was thought that, এটা ভাবা হতো যে, thought that, it was thought that, এখানে আর অন্য কিছু বসার সুযোগ নেই, thought that there exists life on Mars. তারপরে বাট, এখানে বসবে অর্থগত দিক দেখে যদি আমরা পড়ি, বাট টু উইকিং স্পেসক্রাফট দ্যাট বা হুইচ, যেগুলো ল্যান্ড করেছিল, দ্যাট বা হুইচ, অর্থাৎ বাট কিন্তু টু ভাইকিং স্পেসক্রাফট দ্যাট বা হুইচ ল্যান্ডেড অন মার্চ ইন 1976 ডিড নট প্রোভাইড মাস এভিডেন্স অফ লাইফ, কিন্তু যে দুটি স্পেসক্রাফট ল্যান্ড করেছিল মার্সে বা মঙ্গলে, তারা 1976 সালে তারা তেমন কোনো তথ্যাদি আমাদের প্রেরণ করতে পারে নাই। তারপরে দি পিকচার সেন্ট বাই দেম শোড দ্যাট, তারা যে ছবিগুলো পাঠিয়েছিল সেই ছবিগুলো থেকে দেখা যায় যে, যে অর্থে দ্যাট, শোড দ্যাট দি মার্চ হ্যাজ আ স্কাই, দেখা যায় যে একটা হচ্ছে সেই স্কাই আছে। however, এটা বসবে হচ্ছে however বা besides বা যাই হোক, however যাই হোক, the sky is red instead of a blue one like ours, কিন্তু সেই however যাই হোক সেই স্কাইটি হচ্ছে লাল, আমাদের মতো নীল নয়। তারপরে its gravity is about half as strong as, এটি হচ্ছে ইয়ার তুলনা অর্থে বসেছে, as strong as its gravity is about half as strong as that of earth, অর্থাৎ আর্থের চেয়ে ওদের মাধ্যাকর্ষণ হাফ শক্তিশালী। তারপরে এখানে আমরা বসাইতে পারি বেসিডস, the atmosphere is also much thinner than our planet, এবং পরিবেশ আমাদের চেয়ে অনেকটা থিনার অর্থাৎ পাতলা। it has deserts, এর মরুভূমি আছে, high mountains, তারপরে canals, নদী নালা, volcanoes, আগ্নেয়গিরি, and creatures etc, as well as summer and winter, এবং একই সাথে দুটি ঋতু অর্থাৎ গ্রীষ্মকাল এবং শীতকাল, সামার এন্ড উইন্টার। আমরা জানি এন্ড দ্বারা এমন দুটি জিনিসকে যুক্ত করে দ্বারা সমভাবাপন্ন, অর্থাৎ উইন্টারও নাউন, সামারও নাউন, এই জন্য এন্ড বসবে। তারপরে এখানটায় আমরা বসাইতে পারি moreover, there is no trees, moreover অধিকন্তু, moreover there are no trees, let alone, আমরা জানি কোন জিনিস কারো কাছ থেকে আশাই করা যায় না, অর্থাৎ কারো কাছ থেকে পাশই আশা করা যায় না, তার কাছ থেকে A+ আশা করা অনেক দূরের ব্যাপার। তো এই ক্ষেত্রে let alone বসে, আমরা কালকেই পড়বো স্পেশাল ইউজেস অফ ফ্রেজের মধ্যে let alone আছে, তো ওটা কালকে পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ moreover there are no trees, সেখানে কোনো অধিকন্তু, সেখানে কোনো গাছই নেই, let alone life forms, অর্থাৎ জীবন থাকা তো অনেক দূরের ব্যাপার। আর তোমাদের জন্য লাস্টে আমাদের আজকে হচ্ছে ফর্মাল লেটারের সাজেশন রাখা হয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ফর্মাল লেটারের জন্য আমরা রেখেছি an application to principal for a seat in hostel, তারপরে to principal for library, common room or canteen, opening a canteen, তারপরে application to principal for going study tour হইতে পারে বা excursion, তারপরে an application to principal for opening debating club or language center। আর ইমেইলের ক্ষেত্রে একটা হইতে পারে তোমার বিদেশি বন্ধুকে হচ্ছে আমাদের দেশের যে জুলাই আন্দোলন হলো সেটার প্রভাব বা তাৎপর্য বর্ণনা করে একটা ইমেইল হইতে পারে, বা আমাদের তোমার ছোট ভাইকে একটা ইমেইল লিখতে পারো, বা বিদেশি বন্ধুকে ইমেইলটা দেওয়ার চান্সেস বেশি যে রেড জুলাইয়ের প্রভাব বা আমাদের জুলাইয়ের প্রভাবে অনুযায়ী কিভাবে আমরা হচ্ছে বিদেশে দিতে পারি, মানে আমাদের তথ্যটা পৌঁছে দিতে পারি, এই সংক্রান্ত একটা ইমেইল আসতে পারে। আর একদম ফর্মাল লেটারের মধ্যে অর্থাৎ অ্যাপ্লিকেশনের মধ্যে এগুলো আসতে পারে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের একটা স্ট্যান্ডার্ড ফর্ম পড়ে যাবা কোনো একটা বই থেকে, এবং যেই বিষয়ে আসুক সেই বিষয়টা ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটে ফেলে তোমরা আশা করি সুন্দরভাবে লিখতে পারবা। তো এই ছিল আজকে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব, ন্যারেশন, প্রিপোজিশনস এবং কানেক্টরস, আর সাথে ফর্মাল লেটার আর ইমেইলের হচ্ছে সাজেশনস।
তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং তোমাদেরকে আবারও শুভকামনা জানাচ্ছি পরীক্ষার জন্য। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।